নির্বাচনী সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতি। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে, এটা হওয়া দরকার। তিনি আশা প্রকাশ করে বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছানোর মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিএসপি, ইয়ুথ লিডার ও সুজন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে একই সাথে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি, নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, আনুপাতিক পদ্ধতির ভিত্তিতে। তো দুটোই ইতিবাচক দিক আছে, দুটোই নেতিবাচক দিক আছে। এই জন্য আমরা মনে করি দুটোই হওয়া দরকার। আমি আশাবাদী যে আমরা ঐক্যমতে পৌঁছতে পারবো। ঐক্যমতে পৌঁছার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ের আস্তানায় বন্দি রাখা নারী ও শিশু সহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ২৩ জন ও শিশু ২১ জন। তাদের মধ্যে অনেকেই রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক। পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রাখা হয়েছিল। এ সময় চিরুনি তল্লাশি চালিয়ে দীর্ঘদিন ধরে আটকে রাখা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। উদ্ধারকৃতদের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়। লিবিয়ায় গুলিতে আহত হওয়ার পর ১১ দিন ধরে খোঁজ নেই মাদারীপুরের যুবক জীবন ঢালির। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে উৎকণ্ঠা ও হতাশা। নিখোঁজ জীবন ঢালি সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জয়রার গ্রামের কালাম ঢালির ছেলে। স্বজন ও এলাকাবাসী জানায়, ২ মাস আগে মানব পাচারকারী চক্রের প্রলোভনে পড়ে অবৈধভাবে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে জীবন ঢালি। মধ্যপথে যুবককে লিবিয়া জিম্মি করে পরিবারের কাছ থেকে কয়েক লাখ টাকা আদায় করে দালাল চক্র। পরে গত ৮ সেপ্টেম্বর একটি ঘরে বন্দি করে সেখানে থাকা বিভিন্ন দেশের যুবকদের এলোপাতাড়ি গুলি করে লিবিয়ার মাফিয়ারা। সেই গুলিতে আহত হয় জীবন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে আর কোনো খোঁজই মিলছিল না তার। এমন পরিস্থিতিতে দালালের চাপে গণমাধ্যমেও কথা বলতে ভয় পাচ্ছে নিখোঁজের পরিবার। যদিও এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। আমার ৬ জন লোক গেছে, ৩ জন ভালো আছে, ৩ জন অসুস্থ হয়েছে। ২ জন ট্রিটমেন্ট চলতেছে, ও আর কি নাই, ও ট্রিটমেন্ট করছে, ওরে বাঁচাইতে পারে নাই। কেউ বলে নদীতে সাগরে পড়ছে, কেউ বলে হসপিটাল আছে, আবার কেউ বলে ধরেন মারাও যায় না, ২-৩ মাস পর বাস আইবে। এই একজন কেউ কয় মারি দিছে, কেউ কয় পয়সা আছে, কেউ কয় সাগরে গেছে, মানে নিশ্চিত কোনো খোঁজ পাই। বরিশালে খাল খনন, ফুটপাত, ঐতিহ্যবাহী বেলস পার্ক দখল মুক্ত করে সৌন্দর্য ফিরিয়ে এনে সাহসিকতার প্রশংসায় ভাসছে সিটি কর্পোরেশন। নতুন বাংলাদেশে আগামীর মেয়র, কাউন্সিলর ও জনপ্রতিনিধিরা এ ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা নগরবাসীর। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ আসলের রিপোর্টে বিস্তারিত। পৌরসভা থেকে ২০০৩ সালে ৫৮ বর্গমাইলের শহর বরিশাল রূপ নেয় ৩০টি ওয়ার্ডের সিটি কর্পোরেশনে। সেই থেকে ক্ষমতার পালা বদলে কর্পোরেশনের দায়িত্ব নেয় হাফ ডজন নগরপিতা। বিভিন্ন প্রকল্পে নামমাত্র খাল খনন, ফুটপাত, অবৈধ দখলমুক্তকরণ ও সৌন্দর্য বর্ধনে হাজার কোটি টাকা ব্যয় হলেও সঠিক পরিকল্পনার অভাবে বরিশাল হারিয়েছে তার অতীত রূপ। তিনি একটি কাজ শুরু করে গেছেন, হয়তো ভবিষ্যতে কোনো নির্বাচিত মেয়রের কাছে এই হার্ডেলটা উনি দিয়ে যাবেন, সেই হার্ডেলটা তিনি ধরে রাখবেন। এইটাই বরিশালের মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দাবি থাকবে। তার বিভিন্ন পদক্ষেপ আমার কাছে অত্যন্ত পজিটিভ মনে হয়েছে এবং নগরবাসীও এই কারণে স্বস্তি পাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিধ্বস্ত বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ রায়হান কাউসার। এরপর সংস্থাটি পরিকল্পনা নিয়েই মাঠে নামে। সবকিছু মিলিয়েই বলবো যে নগরী এখন একটা সৌন্দর্য বহন করছে, আর সৌন্দর্যপূর্ণ নগরী বলা চলে এক কথায়।
খাল খনন, ফুটপাত দখলমুক্ত করা সহ বিভিন্ন কাজে এখন সত্যিকারের সুফল ভোগ করছেন নগরবাসী। দোকানগুলো তুলে নেওয়ার ফলে আমাদের রাস্তাটা ফাঁকা হয়ে গেছে এবং আমাদের চলাচলে অনেক সুবিধা হচ্ছে। এই দোকানগুলোর জন্য ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় না, তো ওই দিক থেকে অনেক সুন্দর হয়েছে আগের থেকে। নতুন প্রশাসক বলছেন অতীতের সব গ্লানি মুছে নতুন করে বরিশালকে গড়তে চান তিনি। এই বরিশালের নদী নালা খালের সাথে যদি অন্যায় করা হয় তাহলে আমরা যেন মনে করি যে এটা আমার মায়ের সাথে আমার বোনের সাথে অন্যায় করা হচ্ছে, এরকম একটা সেন্স যদি মানুষের মাঝে গেঁথে দিতে পারি তাহলে দেখবেন যে বরিশালের নাগরিকরা কখনোই খালকে নোংরা করবে না। খাল খনন, অবৈধ স্থাপনা উচ্ছেদ আর সৌন্দর্য বর্ধনে সাহসিকতার নজির গড়লেন সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক। তারই এই দেখানো পথে চলবে আগামীর মেয়র, কাউন্সিলর সহ সকল জনপ্রতিনিধি, এ প্রত্যাশাই সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ঐক্যমত কমিশনের একমত হওয়া বিষয়গুলো সংবিধান আদেশ জারি ও গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সংসদের সংস্কারের বৈধতার জন্য পাঠানো হলে বিগত ফ্যাসিস্ট সরকারের মতো তা ছুঁড়ে ফেলা হবে। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি প্রবর্তন সহ 5 দফা দাবি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি সব কথা বলেন। সরকার নিরপেক্ষ আচরণ না করায় আন্দোলন করা হচ্ছে উল্লেখ করে মিয়া গোলাম পরোয়ার বলেন, জামাত ইসলামীর সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোসরদের বিচারের মধ্য দিয়ে আগামীর ফেব্রুয়ারিতেই নির্বাচন চায়। আমরা নির্বাচন চাই এবং ফেব্রুয়ারিতেই আমরা চাই, কিন্তু আমাদের এই সংস্কার, এই জুলাই সনদের আইনি ভিত্তি, এই বিচার, এই লেভেল প্লেইং ফিল্ড এবং ফ্যাসিবাদের দোসরদের কার্যক্রমকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা এই ফেব্রুয়ারি নির্বাচন। মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে শিশুসহ একই পরিবারের 4 জনকে পুশ ব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুপুরে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার 105 নম্বর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে 4 জনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। তারা হলেন রতন হোসেন ও তার স্ত্রী রাবেয়া আক্তার, শিশুকন্যা হাবিবা খাতুন এবং 1 মাস বয়সী শিশুপুত্র ইমাম হোসাইন। রতন হোসেন জানান, 2022 সালের অক্টোবর মাসে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে যায়। সেখানে রাজমিস্ত্রির জোগালের কাজ করতেন। কয়েকদিন আগে তাদেরকে পুলিশ আটক করে বিএসএফ এর কাছে হস্তান্তর করে। বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্প ইন্সপেক্টর ধর্মেন্দ্র কুমার পান্ডের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 4 বাংলাদেশিকে ক্যাম্পে নিয়ে আসা হয়। পুলিশের মাধ্যমে তাদের নাম ঠিকানা নিশ্চিত হয়ে পরিবারের কাছে ফেরত পাঠানো হবে। সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। 48 ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ি আজও বৃহস্পতিবার অভিযান চালিয়ে বেশ কয়েকটি চালান জব্দ করে। জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে গরু থেকে শুরু করে পান পর্যন্ত রয়েছে। তবে কোটি টাকার চালান জব্দ হলেও চোরা চালানের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় 1 কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। 48 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। কুমিল্লার হোমনা উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে 4টি মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় 2200 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে এই মামলা করে। এর আগে গত বুধবার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেই আইডি থেকে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেয়া হয়। তবে অভিযুক্তদের বিচারের দাবিতে তৌহিদি জনতার ব্যানারে থানা ঘেরাও ঘটনা ঘটে। সেই রাতেই অভিযুক্ত মহসিনকে আটক করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার কটূক্তির অভিযোগের জেরে বিক্ষুব্ধরা উপজেলার কফিল উদ্দিন শহর মাজারের সামনে লোকজন জড়ো করে। পরে সেই মাজার সহ পাশের কালাইশা, হাওয়ালিয়া শাহ, আব্দু শাহ মাজারে ভাঙচুর করেন তারা। এক পর্যায়ে সেখানে আগুনও ধরিয়ে দেয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। বরগুনায় পুজোর আমেজ ইতিমধ্যে মণ্ডপে মণ্ডপে চলছে রং তুলির শেষ মুহূর্তের কাজ। বরগুনা উত্তর প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম স্বপনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। বরগুনা জেলায় বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। পূজা মণ্ডপগুলোতে চলছে দেবী দুর্গাকে বরণ ও পূজা অর্চনার নানান প্রক্রিয়া। জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী এবছর বরগুনায় ৬টি উপজেলায় মোট ১২৯টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকছে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনী। কমপ্লিট করে তারপর চোখ মুখটা এগুলো ক্লিয়ার করে আমাদের চুল টুল লাগানো হবে, ওইভাবে সাজানি ওইগুলো সেট করা হবে, তাহলে এটা ক্লিয়ার হবে। কিছুদিন পরে দুর্গাপূজা উৎসব শুরু হবে এবং সবাই আনন্দ উপভোগ করবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যে আমাদের একটু প্রশাসনটা যেন একটু বেশি দেয়, যেন আমরা সুন্দরভাবে একটু আনন্দ করতে পারি। আমরা আশা করি প্রশাসনিকভাবে অনেক সুন্দরই আমরা সাপোর্ট পাবো এবং আমরাও যারা স্বেচ্ছাসেবক আছি তারাও সচেতন আছি। চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, সচিব সহ সকলেই এটার প্রতি আমাদের খেয়াল আছে, যারা সংখ্যালঘু তাদের কোনো রকমই কোনো সমস্যা না হয়। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। প্রতিটি পূজা মণ্ডপই রঙিন আলোকসজ্জা ও নান্দনিক সাজসজ্জায় উৎসব মুখর পরিবেশে রূপ নেবে। প্রতিটি উপজেলায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন উপজেলা বা থানা লেভেলে যে কমিটি গঠন করা হয়েছে তাদের সাথে আমরা মিটিংয়ে বসেছি, যাতে করে তাদের পূজার অনুষ্ঠান পালনকালে কোনো রকমের সমস্যা না হয়। প্রতিটি পূজা মণ্ডপেই আমাদের লোকজন থাকবে সার্বক্ষণিক তাদের নিরাপত্তার জন্য। ধর্ম যার যার, উৎসব সবার। রং তুলির সাজে সেজে উঠছে প্রতিটি মণ্ডপ। এবারের পূজা হবে জাঁকজমকপূর্ণ, এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। সাতক্ষীরার শ্যামনগরের ভেটখালী এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ১৭ লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধ এবং ৩ লাখ টাকার বিড়ি সহ ৩ চোরা কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন মোজাম্মেল হোসেন, আকলিমা খাতুন এবং কোহিনুর রহমান। কালীগঞ্জ সেনা ক্যাম্পের অধিনায়ক জানান, দক্ষিণ ভেটখালী এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধ ও বিড়ি মজুত রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে স্থানীয় আব্দুর রহিমের বাড়ি থেকে প্রায় ৩ লাখ টাকার ভারতীয় বিড়ি জব্দ করা হয়। এই সময় মালের মালিক আব্দুর রহিমকে না পাওয়া গেলেও তার সহযোগী মোজাম্মেল হোসেনকে আটক করা হয়। পরে মোজাম্মেলের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। এ সময় আকলিমা খাতুন ও কোহিনুর রহমানকেও আটক করে সেনাবাহিনী সদস্যরা। লক্ষ্মীপুরে ওষুধের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে একজন আইনজীবী সহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার শহরের থানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা ও দোকানের কর্মচারী শ্রী ধাম বাছার। অভিযানে তাদের দোকান ও বাসা থেকে 23 লিটার কেরু মদ জব্দ করা হয়। সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান, আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে থানা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ শহরের চাষারা রেল স্টেশনে অভিযান চালিয়ে ২৭ জন মাদক সেবীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে পাওয়া যায় মাদক সেবনের নানা সরঞ্জাম। পরে আটকদের মধ্য থেকে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে থানা পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। সাজাপ্রাপ্তরা হলেন রাকিব, রাজন, লেবু শেখ, ফারুক, জাহাঙ্গীর, হানিফ, রবিন, লিমন ও সিয়াম। অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ, জেলা পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
৪৭তম বিসিএস পরীক্ষায় রংপুরে অংশ নিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীর জন্য বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ছাত্র শিবির। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একে একে 10টি মাইক্রোবাসে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়া হয়। সকাল 7টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বাসগুলো রওনা হয়। বাংলাদেশ ছাত্র শিবির দিনাজপুর জেলা শাখার সভাপতি রেজওয়ানুল হক ও সাধারণ সম্পাদক শেখ রিয়াদের নেতৃত্বে এ যাত্রার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা কোনো ভাড়া ছাড়াই এই পরিবহন সুবিধা পান। পরীক্ষার্থীরাও এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা জানান, বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা কেন্দ্র দূরে হওয়ায় একসাথে যাতায়াত করা নিরাপদ ও সুবিধাজনক হয়েছে। মাগুরার মোহাম্মদপুরে বাংলাদেশ জামাত ইসলামী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর জামাতের আমির যুব বিভাগের আয়োজিত যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন আমির অধ্যাপক শাহরিয়ার সজীবের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক MB বাকের। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর উপজেলা আমির নূর আহমেদ আলী, জেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। গাজীপুরের শ্রীপুর উপজেলা কৃষক দলের উপজেলা শাখার মাওনা, তেলিহাটি, গাজীপুর ও গোসিঙ্গা 4টি ইউনিয়নের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্তি করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়ায় আনন্দ মিছিল করেছে কৃষক দলের নেতাকর্মীরা। গতকাল গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির সকল সদস্যরা আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা কৃষক দলের আহ্বায়ক প্রভাষক ডাক্তার মুজাহিদুল কবির ও সদস্য সচিব হুমায়ুন কবির সহ নবনির্বাচিত 4 ইউনিয়নের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে বিএনপির 31 দফা কর্মসূচির গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে গোপালগঞ্জ শহরের বড় বাজার ও বটতলা বাজার সহ ভিন্ন ভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য MH খান মঞ্জু। এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক SM সুমন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক SM হুমায়ুন কবির, পৌর বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন খান ঝন্টু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুর 4 আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর MA হাশেম চৌধুরী কাপাসিয়ার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এই সময় তিনি সাধারণ মানুষের খোঁজ খবর নেন এবং তাদের হাতে পরিচিতি লিফলেট বিতরণ করেন। আজ গণসংযোগকালে তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, তিনি যদি আগামীর জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারে তবে কাপাসিয়া থেকে দুর্নীতি ও চাঁদাবাজি দূর করবেন, পাশাপাশি কাপাসিয়াকে একটি পরিবেশ বান্ধব ইন্ডাস্ট্রিয়াল জোনে রূপান্তর করবে। স্থানীয় এলাকাবাসী তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তারা পরিবর্তন ও উন্নয়নের রাজনীতি দেখতে চায়। তাদের কাছে প্রচণ্ড সাড়া পাচ্ছি। আমি ইনশাল্লাহ দোয়া করি তাদের জন্য এবং দোয়া করি সবার জন্য যেন আগামী দিনে এই কাপাসিয়া থেকে জনগণের প্রতিনিধি হিসাবে আমি যেন সংসদে যেতে পারি এবং কাপাসিয়া মানুষের জন্য এবং কাপাসিয়ার জন্য যেন কিছু করতে পারি, ভালো কিছু করতে পারি। কাপাসিয়াটাকে একটি শান্তির নীড় হিসাবে করতে চাই এবং কাপাসিয়া দুর্নীতিমুক্ত, তারপর সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদামুক্ত একটা কাপাসিয়া করতে চাই। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিএনপির অঙ্গ সংগঠন ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর শাখার কর্মী সভা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির অফিস কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কায়সার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফরহাদ উদ্দিন। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক। পুলিশ এসে আমাদেরকে মঞ্চ থেকে ধরে নিয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল জেলা শাখার নবঘোষিত বিতর্কিত
কমিটি বাতিল এবং কমিটি সভাপতি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর শফিকুল ইসলামকে অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দল জেলা শাখার প্রস্তাবিত কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত কমিটির সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহজাহান চকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল খন্দকার, সাংগঠনিক সম্পাদক মামুন খন্দকার, সদর উপজেলা সিনিয়র সম্পাদক আতিকুল ইসলাম খোকন, নাসিরনগর উপজেলা সিনিয়র সহ সভাপতি গাজী মিয়া, কাজী সোহেল সহ আরও অনেকে। প্রথম ও শেষবারের মতো ভোট চেয়েছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। রাজধানীর কোনাপাড়া বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 2024 সালে সরকার বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিনি বলেন, বর্তমান সংবিধান জাতীয় সংবিধান, বর্তমান জাতীয় সঙ্গীত ভারতীয় জাতীয় সঙ্গীত, সুতরাং সংস্কার শেষ করে পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যশোর জেলা প্রশাসকের মতবিনিময় সভা হয়েছে। মতবিনিময় সভায় মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম। এছাড়া উপজেলার সহকারী নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সহসভাপতি আবু মুসা, উপজেলা সভাপতি শহীদ ইকবাল হোসেন, সেক্রেটারি আসাদুজ্জামান মিন্টু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ে উপজেলা পর্যায়ে সচেতনতামূলক মতবিনিময় সভা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার আল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার AKM শরীফুল রেজওয়ান, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হারুনুজ্জামান পাভেল সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ছাড়াও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বরিশালের বাকেরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রস্তুতি সভা হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে এই সভার আয়োজন করা হয়। এ সময় অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এছাড়াও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশ প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ময়মনসিংহ পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কাজী আখতারুল আলম। বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক AKM শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রোকন, জামাতের জেলা আমির আব্দুল করিম, মহানগর আমির কামরুল এহসান এমরুল, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বরিশালের আগৈলঝড়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপগুলো নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতি সভা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বায়জিৎ সর্দার, সেনাবাহিনীর ক্যাপ্টেন আবদুল্লাহ মাহমুদ, থানা অফিসার ইনচার্জ অলিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার অয়ন সাহা, উপজেলা পুজো উদযাপন কমিটির সভাপতি সতীন্দ্রনাথ মিস্ত্রি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDP পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে 3 দিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া BRDPর হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী আকবর। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদ। এ সময় প্রকল্প পরিচালক আলাউদ্দিন সরকার, মাইটিভি নড়াইল জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন গ্রামের 40 জন নারী উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত 5টি পরিবারকে 25 লাখ ও আহত একটি পরিবারকে 1 লাখ টাকা সহ মোট 6টি পরিবারকে 26 লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সকালে সাতক্ষীরা বিআরটিএ সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের হলরুমে প্রধান অতিথি থেকে এই চেক বিতরণ করেন বিআরটিএর চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, বিআরটিএ খুলনা ও বরিশাল বিভাগের পরিচালক জিয়াউর রহমান, সাতক্ষীরা বিআরটিএ সার্কেল সহকারী পরিচালক KM মাহবুবুর কবির সহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি। গতকাল মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবির উদ্যোগে উপজেলার চিলমারি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত 115 পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিনি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির জাহান হোসেন। এছাড়াও সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া চিলমারি ইউনিয়নের সীমান্তবর্তী উদয়নগর বিওপি এলাকা পরিদর্শন করেন ইয়াসির জাহান হোসেন। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঝুঁকিপূর্ণ শিশু শ্রমিকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে 69টি শিশু পরিবারকে আয় বৃদ্ধিকরণ আর্থিক সহায়তা ও 15 জন বেকার যুবককে প্রশিক্ষণ দিয়ে কারিগরি সরঞ্জাম প্রদান করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। গতকাল উপজেলা হলরুমে নগদ অর্থ ও কারিগরি সরঞ্জাম বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিম সাহা। এ সময় সাগর ডি কস্তা ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। মাগুরার মোহাম্মদপুর উপজেলায় একাদশ শ্রেণীতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে দ্য জিনিয়াস ক্লাব। অনুষ্ঠানে দ্য জিনিয়াস ক্লাবের সভাপতি তানজির আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজাল। এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বাদজুমা উপজেলার মৌচাক বাসস্ট্যান্ডে কালিয়াকৈর ও আশপাশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, প্রতিদিন এই মহাসড়ক দিয়ে হাজারো মানুষ যাতায়াত করে। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, মহাসড়কে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচলের কারণে প্রায়ই প্রাণহানি ঘটছে। তাই দ্রুত সময়ের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। টাঙ্গাইলে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কনিষ্ঠ পুত্র আবু বকর খান ভাসানীর 13তম ওয়াফাত বার্ষিকী উপলক্ষে ওরস মোবারক ও স্মরণ সভা হয়েছে। টাঙ্গাইলের সন্তোষে আবু বকর ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে মাওলানা ভাসানীর দরবার হলে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সন্তোষের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ন্যাব ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানীর সভাপতিত্বে ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী, ন্যাব ভাসানীর যুগ্ম মহাসচিব রুবেল সরকার জুয়েল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।